শ্রী ত্রিশঙ্কুত দেববর্মা মহোদয়, এই জেলার সম্মানীয় জেলাধিপতি মহোদয়া, কর্পোরেশন চেয়ারম্যান মঙ্গল দেববর্মা মহোদয়, টি কর্পোরেশনের চেয়ারম্যান শ্রী সন্তোষ শাহ মহোদয়, বিশিষ্ট সমাজসেবক প্রকাশ দেববর্মা মহোদয়, এই অঞ্চলের মহকুমা শাসক, উপস্থিত বড় মাত্রায় আমার মায়েরা, বোনেরা, সুধীজনেরা, মিডিয়ার বন্ধুরা, বন্ধুরা, আমিও এই মেলার নাম অনেক শুনেছি, কিন্তু এই মেলার ভাগ নেওয়ার সৌভাগ্য এই অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক বিশ্বকেতু দেববর্মা মহোদয় যখন আগ্রহ করেছেন এবং ওনার আগ্রহে সাড়া দিয়ে আজকে আপনাদের সঙ্গে সহভাগী হওয়ার সুযোগ পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, ত্রিপুরার উন্নয়ন একটা নতুন দিশা নিয়ে কাজ করে। যে আবেদনপত্রটি আমার সামনে তুলে ধরা হয়েছে, তো তার মধ্যে যে সিন্না হয়ে বাংলাদেশের সঙ্গে স্থলপথে যোগাযোগের ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। আদরণীয় নাথ মহোদয় বলছিলেন যে আধা কিলোমিটার রাস্তায় যদি সংস্কার করা হয় এবং ছোট্ট একটা কালভার্ট দিয়ে তার ব্যবস্থা করা হয়, তাহলে সিমনা তার আগে এই বিষয়ে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি। এই প্রথম পিএমও এবং হোম মিনিস্ট্রি সেক্টর ওনাদের সঙ্গে পত্রাচার করতে হবে। তার জন্য আইসিপি হোক বা ইমিগ্রেশন সেন্টারের ব্যবস্থা করতে হয়। কারণ এপার ওপার থেকে গাড়ি যাবে আসবে, লোক যাবে আসবে, পাসপোর্টের ব্যবস্থা হয়। শুধু রাস্তা করে দিতে হলে তো সেটা আগামী বছরই চলে আসবে। যেটা রাজ্য সরকারের দ্বারা করা যায় সেটার ব্যবস্থা আমরা খুব তাড়াতাড়ি করার ব্যবস্থা করব। কিন্তু যেটা ভারত সরকার থেকে এবং বাংলাদেশ সরকার থেকে পারমিশন নিতে হয়, সেটার বিষয়েও আমি আলোচনা করে ব্যবস্থা করার কাজকর্ম শুরু করব। সীমান্ত হাটের বিষয়ে বিশ্বকেতু মহোদয় বলছিলেন, সীমান্ত হাট আমাদের এখানে রয়েছে ও সীমান্ত হাটগুলোর মধ্যে ত্রিপুরার যারা ব্যবসায়ী রয়েছেন তারাই লাভবান বেশি হয়। বাংলাদেশের ওপার থেকে যারাই আসে ওনারা ভারতীয় দ্রব্য সামগ্রী কেনার জন্য আমাদের এই সীমান্ত হাটগুলিতে আসে। আরো কিছু সীমান্ত হাট এবছরের সিদ্ধান্ত হয়েছে ও আদরণীয় বিধায়ক মহোদয় শিবনাথ সীমান্ত হাটের জন্য বলেছেন। উনি আগেও আমাকে লিখে দিয়েছিলেন, তো এই আবেদনগুলি আমরা আগে পাঠিয়ে দিই। তার মধ্যে দুই দেশের প্রধানমন্ত্রী, দুই দেশের বিদেশ মন্ত্রণালয়
এগুলোর প্রয়োজন হয়। তো সীমান্ত হাট সিমনাতে হোক আর বিলোনিয়াতে হোক বা কমলপুরে হোক, তাতে রাজ্য সরকারের কোনো লোকসান নেই। তাতে ইনফ্রাস্ট্রাকচারের জন্য কেন্দ্র সরকারি পয়সা দেয়। তো স্বাভাবিকভাবে রাজ্যের যে মুখ্যমন্ত্রী রয়েছেন তার মধ্যে না করার বা মানা করার কোনো প্রশ্নই ওঠে না। তো তার জন্য যে এই প্রস্তাব আমরা কেন্দ্র সরকারের কাছে পাঠিয়ে দেব এবং কেন্দ্র সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে সেই বিষয়ে আলোচনা করার ব্যবস্থা নিশ্চিত করবে। মহোদয় হয়েছেন উনি ত্রিপুরার এবং ত্রিপুরাবাসীর যে বলিদান রয়েছে 1971 সনের স্বাধীন বাংলা হওয়ার পেছনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ত্রিপুরাবাসীরা বলিদান দিয়েছেন, সেই বিষয়ে উনি কৃতজ্ঞ। আমি আশা করি ত্রিপুরার উন্নয়ন হোক আর তার সঙ্গে বাংলাদেশের একটা সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক হোক, কালচারাল সম্পর্ক হোক, সেটা উনিও চান, ত্রিপুরা সরকারও চান, ভারত সরকারও চান। তার জন্য এই ব্যবস্থাগুলি হতে গেলে রাজ্য সরকার থেকে যা যা সাহায্য সেটা রাজ্য সরকার করার জন্য তৈরি আছে। বন্ধুরা, তাছাড়াও মোহনপুর মহকুমার অন্তর্গত লক্ষ্মীলুঙ্গা, লেম্বুছড়া ও গান্ধীগ্রাম পঞ্চায়েতের সঙ্গম স্থল ঐতিহাসিক রাজারবাগ এলাকা নিয়ে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রাজ্য সরকারের রয়েছে, যেটা আদরণীয় বিধায়ক মহোদয় বলছিলেন যে সিমনা মোহনপুর বামুদিয়াকে নিয়ে কোনো একটা স্থল তৈরি করা, সেটা যদি ব্রহ্মকুণ্ডকে কেন্দ্রিত করা হয় তাহলে ভালো হবে। আপনি জেনে আনন্দিত হবেন, ত্রিপুরা সরকার তার আগে এই বিষয়ে একটা পরিকল্পনা নিয়েছে। এই পরিকল্পনাটি স্বদেশ দর্শন 3 এর অন্তর্গত করা হবে এবং এই প্রস্তাবটি স্বদেশ দর্শন 3 এর মাধ্যমে ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয়ের নিকট পাঠানো হবে। তো যেটা আপনি আগ্রহ প্রকাশ করেছিলেন যে এই ধরনের একটা প্রস্তাব হওয়া উচিত, সেটা ত্রিপুরা সরকার বা ট্যুরিজম দপ্তর আগেই চিন্তা করেছে এবং সেটা স্বদেশ দর্শন 3-তে প্যাকেজ বানিয়ে ভারত সরকারের কাছে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে রেখেছে। যখন মুখ্যমন্ত্রী কোনো জায়গায় আসেন তো স্বাভাবিকভাবে ওই অঞ্চল এলাকার জনতা কিছু জানতে চান, সরকারের কাজ কর্ম, কলা কৌশল, নিয়ম নীতি, আগে যে কি করবে, পরে কি করবে, কি হয়েছে, ওর কতটা পর্যন্ত চান। কোন রাজ্যের উন্নয়নের মাপকাঠি শিক্ষা, স্বাস্থ্য আর ইনফ্রাস্ট্রাকচার। এই সরকার আসার পর ক্রমাগত প্রত্যেকটি দপ্তরে কাজ করে চলছে, কিন্তু তার জন্য মিছিল, মিটিং আর ঢাক দৌড় কাশি ঘন্টা বাজানো, সেটা এই সরকারের নিয়তে নেই। এই সরকারের নিয়ত রয়েছে গ্রামীণ উন্নয়ন, শহরের উন্নয়ন, সর্বোপরি ত্রিপুরার উন্নয়ন এবং জনতার আয় বৃদ্ধি, সেটা হচ্ছে সরকারের মূল লক্ষ্য। আর তার দিশাকে নিয়ে রাজ্য সরকার কাজ করে চলছে। স্বাস্থ্য এমন একটা দপ্তর বা এমন একটা সেন্সিটিভ রাজ্য সরকারের ব্যবস্থা, যেটা মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোত। আমি দেশের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তিনি স্বাধীন ভারতে, শুধু স্বাধীন ভারত নয়, ভারতীয় উপমহাদেশে এই পর্যন্ত সবচেয়ে বড় হেলথ ইন্স্যুরেন্স স্কিম যে লাগু করেছেন, সেটা দেশের প্রিয় প্রধানমন্ত্রী গরিবের মাসিয়া আদরণীয় নরেন্দ্র ভাই মোদী করেছেন। কি সেই স্কিম? আয়ুষ্মান ভারত যোজনা। आयुष्मान भारत योजना और এই মাধ্যমে 5 লাখ টাকার ই কার্ড
ত্রিপুরা 70% লোকের তৈরি হবে। আর যার কাছে আয়ুষ্মান ভারতের কার্ড রয়েছে 5 লাখ টাকা পর্যন্ত তার যে কোনো চিকিৎসা ফ্রিতে হবে। ত্রিপুরার যে কোনো হসপিটাল হোক আর ভারতবর্ষের যেই যেই হসপিটাল গুলো তার মধ্যে ইম্প্যানেল্ট রয়েছে সেগুলোর মধ্যে হতে পারে। এখানে হয়তো আমি যদি হাত তোলার জন্য বলবো তো অনেকের হয়তো আয়ুষ্মান কার্ড ই কার্ড রয়েছে। এখানে কার কার আয়ুষ্মান কার্ড রয়েছে? হয়েছে কারোর আয়ুষ্মান কার্ড? আয়ুষ্মান ভারত যোজনার কার্ড কার কার হাত তোলুন তো। অনেকের হয়েছে, কিন্তু এই সরকার সিদ্ধান্ত করে রেখেছে যে আগামী 2020 এপ্রিলের মধ্যে ত্রিপুরাতে আয়ুষ্মান ভারত যোজনার 20,56,000 কার্ড 5 লাখ টাকা করে ফেসিলিটি, সে মোহনপুর হোক, সিমনা হোক, আর 18 হোক, আর সাবরুম হোক, আর আগরতলার যে কোনো শহরে প্রান্ত হোক, প্রত্যেক জায়গাতে এপ্রিল 2020 মধ্যে প্রত্যেককে আয়ুষ্মান ভারতের কার্ড যারা পাওয়ার যোগ্য তাদের কাছে পৌঁছে দিবে। কত? 20,56,000। তার পয়সা কে দেবেন? নরেন্দ্র ভাই মোদী। আগে আমাদের ভাবতে হতো যে আমার বয়স হচ্ছে তো তখন চিন্তা ছেলে মেয়েকে পড়াতে হবে, তার জন্য অর্থ উপার্জন করতে হবে, ব্যাংকে রাখতে হবে, কারণ হায়ার এডুকেশন করবো। আর যখন 40-45 বয়স হয়ে যায় তো সবাই চিন্তা করতে থাকে বয়স হচ্ছে, বয়স যখন হচ্ছে হয়তো বা আমি পরে অসুস্থ হবো, তার জন্য আমাকে একটা পয়সা রাখতে হবে। তখন এই 50-এর পর থেকে শুরু হয়ে যায় ব্যাংকে টাকা জমানো। কেন? আমি যদি অসুস্থ হয়ে পড়ি, কারণ আমার বয়স বাড়ছে, বার্ধক্য আসছে, তার জন্য পয়সা রাখতে হবে, কারণ আমি অসুস্থ হলে যাতে আমার চিকিৎসা করানো যেতে পারে তার ব্যবস্থা। এখন আপনাকে 50-এর পরে চিন্তা করার দরকার নেই। আপনার চিন্তা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী বসে আছেন। আপনি আপনার ছেলের জন্য, আপনার ঘরের জন্য, আপনার মেয়ের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার গ্রামের জন্য চিন্তা করেন। আপনার জন্য, আপনার স্বাস্থ্যের জন্য চিন্তা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী বসে আছে যে প্রত্যেক ব্যক্তিকে 5 লাখ টাকা প্রতি বছর চিকিৎসার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে। বন্ধুরা, দুঃখের সঙ্গে আরেকটা কথা বলছি, সত্যমের জয়তে। তাহলে তো বলতেই হবে, আমি কেবল করে আরো প্রত্যারোপ লাগাচ্ছি না। এই সরকার আয়ুষ্মান কার্ড করার সময় মিশন করে সবাইকে করে দিচ্ছে, কাউকে জিজ্ঞাসা করা হয় না তুমি কি আইপিএফটি, তুমি কি বিজেপি, তুমি কি সিপিএম, তুমি কি কংগ্রেসের, তুমি কি অন্য পার্টি, কাউকে জিজ্ঞাসা করা হয় না। কিন্তু আয়ুষ্মান ভারত যোজনার জন্য কার্ড তৈরি করার প্যারামিটার এসিসি লিস্টে, এই এসিসি লিস্টের যে নির্ণয় সেটা হয়েছিল তখন কোন সরকার ছিল? কমিউনিস্টের সরকার ছিল। ওনারা তৎকালীন সময় গরিবের সঙ্গে অন্যায় করেছে। 84,000 পরিবার এমন রয়েছে যারা কমিউনিস্ট পার্টি করেন না বলে গরিব, তারা পাওয়ার যোগ্য, তাদেরকে বাদ দিয়ে দিয়েছেন। তাদের সংখ্যা, তাদের যে ই কার্ড পাওয়ার সংখ্যা 3,56,000 ই কার্ড পাওয়া যেতে পারত, এনারা করেননি। কেন? এনারা কমিউনিস্ট পার্টি করেন না, গরিবকে বাদ দিয়ে দিয়েছে। এই সরকার আসার পর, এই সরকার জনতার সরকার, বাইদা বিয়েবল সরকার আসার জন্য এই সরকার সিদ্ধান্ত করেছে যে না, যাদেরকে বাদ দিয়ে দেওয়া যায়, যে কোনো পার্টির হোক, যে কোনো মায়ের ছেলে হোক, যে কোনো মায়ের মেয়ে হোক, প্রত্যেকের জন্য করতে হবে। আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে 20,56,000 কার্ড তৈরি করা হচ্ছে। আর ত্রিপুরা সরকার সিদ্ধান্ত করেছে আয়ুষ্মান ত্রিপুরা যোজনা করে 3,56,000 পরিবারের কাছে আমরাও পৌঁছে দেব। আর তার সঙ্গে 2020 এপ্রিলের মধ্যে টোটাল ত্রিপুরার মধ্যে 24,13,000 মানুষের কাছে 5 লাখ টাকা তার পকেটের মধ্যে ই কার্ড চলে যাবে। পয়সা নিয়ে যেতে হবে না, এটিএম কার্ড নিতে হবে না, শুধু পকেটে ই কার্ড নিয়ে হসপিটালে চলে যাবেন। আপনার 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ত্রিপুরা এবং ভারত সরকার করবে। তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি और আইপিএফটি নতুন 37 লক্ষ ত্রিপুরা জাতি জনজাতি সরকার। আগে ছিল দলের সরকার, এখন কোন দলের সরকার নয়, গরিবের সরকার, সাধারণ মানুষের সরকার।
সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে। 37 লক্ষ ত্রিপুরাবাসীর মধ্যে যদি 25 লক্ষ ইনশিওর্ড হয়ে যায়, বাকি বাঁচলো কত? 7-5-12 লাখ লোক বাঁচলো। এই 12 লাখের মধ্যে ম্যাক্সিমাম এই চাকরিজীবী আছে। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে কমসে কম পেনশনধারী এবং সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং স্টেট গভর্নমেন্টের চাকরি নিয়ে 2.5 লাখের কাছাকাছি পরিবার রয়েছে। 2.5 লাখ পরিবারকে যদি 5 দিয়ে গুণ করি, 5-25 125 মানে 11 লাখ তো সরকারি কর্মচারী রয়েছে। তাহলে যারা বাদ রয়েছে এরা সবাই কোনো না কোনো জায়গায় সরকারের কর্মচারী, কেন্দ্র সরকারের বা রাজ্য সরকারের রয়েছে। তাহলে 25 লাখ কার্ড কল্পনা করতে পারে, কল্পনা করা যেতে পারে কেউ? আর তার সঙ্গে সঙ্গে সেটা নয়, আজকে দৈনিক পত্রিকাতে এক নিউজ এসছে, আমি রতনলাল নাথ মহোদয়কে ফোন করেছিলাম, বলে আমার দুঃখ হয়, ব্যথা হয়, বেদনাও হয় আমার কিছু কিছু সাংবাদিক বন্ধুদের জন্য। আমি তাদেরকে বলবো, ত্রিপুরার পরিবর্তন হয়েছে, আপনারা আপনাদের পরিবর্তন করে নিন, স্বভাবের পরিবর্তন করা দরকার। পজিটিভিটি শুধু মুখ্যমন্ত্রী বা তার মন্ত্রী পরিষদের মধ্যে আসতে হবে না, আপনাদের মধ্যে আসতে হবে। যেটা ভুল হয়েছে ধরিয়ে দিন, কিন্তু বিভ্রান্ত করবেন না। আপনারা সেখানে তৈরি করেছেন, আমি সবাইকে বলবো না কোন পেপারে কোন জায়গাতে এসছে, আপনারা বুঝে যাবেন, বের করে নিবে। আমি চাই এমন সাংবাদিক হোক যে রাজ্য সরকারের যে ভুল ত্রুটিগুলি আছে সেখানে তুলে ধরো, তাহলে ডেমোক্রেসির সবচেয়ে বড় সুন্দর উপায় হবে। কিন্তু রাজ্যবাসীকে বিভ্রান্ত করার জন্য, নিজে জানি না, নিজের কাছে জ্ঞান বুদ্ধি নেই, তার জন্য নিজের জ্ঞান বুদ্ধিতে সেটা তৈরি করে এমন নয়। ত্রিপুরাতে নতুন সরকার আসার পর এই আয়ুষ্মান ভারত যোজনার মিশন মোডে যে তৈরি করা, এই পর্যন্ত 6,38,000 আই কার্ড তৈরি হয়ে গেছে, 6,38,000। আর তার সঙ্গে সঙ্গে ত্রিপুরা থেকে বড় মাত্রা বাইরে চিকিৎসার জন্য যেতে হতো, কোন রাস্তা ছিল না, কোন বুদ্ধি ছিল না। 25 বছরের ক্রমাগত সরকার, 20 বছরের ক্রমাগত মুখ্যমন্ত্রী, আর ওনাদের মধ্যে কিছু বুদ্ধিজীবী, তাদের প্রেরণায়, তাদের আশীর্বাদে ত্রিপুরার সমস্ত লোকেদেরকে ছোট ছোট চিকিৎসার জন্য বাইরে যেতে হতো। আজকে বাইরে যাওয়ার প্রবণতা অনেক কমে গেছে, পার্সেন্টেজ বলছে। আর তার সঙ্গে সঙ্গে যেটা ত্রিপুরার সবচেয়ে বড় সমস্যা ছিল, নিউরো সার্জন না থাকার কারণে যদি মাথায় কোনো বা মাথা ফেটে গেছে, ব্রেন টিউমার হয়েছে, এই ধরনের কোন রোগ হয়েছে, তো ত্রিপুরাতে তার চিকিৎসার ব্যবস্থা নেই। তার জন্য বাইরে চলে যেতে হতো, চেন্নাইতে, কলকাতাতে, দিল্লিতে, মুম্বাইতে যেতে হতো। আর কত টাকা? 8 থেকে 18 লাখ টাকা পর্যন্ত এক এক পরিবারকে খরচা করতে হতো। আর আজকে ত্রিপুরা সরকার আসার পর সিদ্ধান্ত করেছে যে আমরা কন্ট্রাকচুয়াল বেশি টাকা দিয়ে আমরা নিউরো সার্জন ত্রিপুরাতে এনে রেখেছি। বেশি টাকা দিয়ে তাকে বেশি টাকা দেওয়া হচ্ছে যে আপনি এখানে চিকিৎসা করুন। তার জন্য ত্রিপুরা সরকার অতিরিক্ত টাকা দেবে যাতে ত্রিপুরার লোকদেরকে বাইরে গিয়ে চিকিৎসা করতে না হয়। এই পর্যন্ত ত্রিপুরাতে নতুন সরকার আসার পর কতজনের চিকিৎসা হয়েছে নিউরো সার্জারির মাধ্যমে? 159 জনের অপারেশন হয়েছে। 159 জন মানে প্রায় 160টি অপারেশন হয়েছে। 160টির মধ্যে 150টি অপারেশন ব্রেন টিউমারে হয়েছে। ত্রিপুরাতে ব্রেন টিউমার অপারেশন জিবি হসপিটালে হবে। কেউ কোনোদিন চিন্তা করেছিল 25 বছরের রাজত্বকালে? যদি কেউ ব্রেন টিউমার হয়েছে তো তাকে চেন্নাইতে বাড়ি দিতে হতো, কলকাতায় বাড়ি দিতে হতো, নাকি দিল্লি, মুম্বাইতে যেতে হতো। আর খরচা কত? মিনিমাম 8 লাখ টাকা। তার মধ্যে 8 থেকে 10 থেকে 18 লাখ টাকা পর্যন্ত খরচা হচ্ছে। বন্ধু, আমরা আমাদের যে ব্রেন রয়েছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি সেন্সিটিভ, তার অপারেশন করা কঠিন কাজ, সেটা ত্রিপুরাতে হতো না। এই নতুন সরকারের সবচাইতে বড় উপলব্ধি স্বাস্থ্য ক্ষেত্রে এক আয়ুষ্মান ভারত, আর দ্বিতীয় হচ্ছে ত্রিপুরার মানুষদেরকে 18 লক্ষ টাকা 20 লক্ষ টাকা খরচা করে বাইরে যেতে হয় না, ত্রিপুরাতে হয়ে যায়। আর এই পর্যন্ত যেই অপারেশন গুলির মধ্যে এভারেজ 8 লাখ টাকা করে কমসে কম খরচা
कम से कम 12,72,লাখ টাকা খরচা করতে হতো ত্রিপুরাবাসী। বাইরেও যেতে হয়নি, 12,72,লক্ষ টাকা খরচা করতে হয়নি। প্রতি অপারেশনে মাত্র 5 থেকে 6,000 টাকা খরচা করে সর্বমোট জিবি হাসপাতালের মধ্যে তার চিকিৎসা মাত্র 5 থেকে 6,000 টাকা। বন্ধু কোথায় 8 লাখ আর কোথায় 5 থেকে 6,000 টাকা? সেটা হচ্ছে সরকার, সেটা হচ্ছে ব্যবস্থা। এই যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তন যেই পেপারে এসছে সেই পেপারে সাংবাদিক বা তার ম্যানেজিং কমিটিরা দেখেন না। তার জন্য এই সরকারের সঙ্গে যদি লিখতে হয়, পড়াশোনা জেনে লেখা উচিত, কারণ এরা 25 বছরের কোন দলের সরকার নয়, এটা হচ্ছে জনতার সরকার। তার জন্য জনতার জন্য কি কি কাজ করছে নিজে আপডেট হয়ে তারপর লেখা প্রয়োজন। তার আগে লিখলে জনতা আপনাদের উপর বিশ্বাস ছেড়ে দেবে। একদিন দেখবেন সেই পত্রিকা হাতে বাইরে, পত্রিকা ঘরে বাইরে ফেলে দেবে। সেই ব্যবস্থা করবে। কারণ কি এই সরকারের যে মুখ্যমন্ত্রী রয়েছে, যার মন্ত্রী পরিষদ রয়েছে, এমএলএরা রয়েছে, জনতার দ্বারা আকর্ষণ করে যায় না। প্রত্যেক দিন যাওয়ার ইচ্ছা আমরা প্রকাশ করি, কিন্তু কাজকর্মের জন্য প্রতিদিন হয়তো জনতার কাছে পৌঁছতে পারি না। কিন্তু বন্ধু, এই সরকার আপনাদের জন্য কাজ করছে। একবার চিন্তা করে দেখুন, কিছুদিন আগে যে নিউরো সার্জন আছেন, উনি 3 দিনের ছুটিতে হায়দ্রাবাদে গিয়েছিলেন। গত পরশুদিন আমার কাছে উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করার জন্য এসেছেন। তো আমাকে বলছিলেন, স্যার এই কাজগুলি আমি করেছি। তো আমাকে বলছিল, স্যার আমি 3 দিন ধরে হায়দ্রাবাদে চলে গেছিলাম, তো মাঝখানে আগরতলা একটা পেশেন্ট অপারেশনের জন্য এসেছিল, কিন্তু আমার ছুটি থাকার কারণে আমি 2 দিন থেকে চলে এসেছি। কিন্তু ওটা ইমার্জেন্সি অপারেশন ছিল, ওনারা বাইরে নিয়ে গেছেন। বাইরে নিয়ে যখন তারা অপারেশন করেছে, কত টাকা খরচা হয়েছে জানেন? 12 লক্ষ টাকা খরচা করে কলকাতাতে ব্রেন টিউমারের অপারেশন করতে হয়েছে। আর অথচ যদি জিবি হসপিটালে হতো, সেটা 5 থেকে 6,000 টাকা দিয়ে করে নেওয়া যেতে পারে। কারণ কি, বাকিটা ত্রিপুরা সরকার সমস্ত কিছু ওটি থেকে সার্জিক্যাল সবকিছু ফ্রিতে করে দিয়েছেন। আর তার কারণে মাত্র 5 থেকে 6,000 টাকা শুধু ঔষধের খরচা, সেটা বাইরে থেকে কিছু ওষুধ কিনতে হয়, তার খরচা, সার্জিক্যাল কোন আইটেমের বা ডাক্তারের চার্জ বা ওটি চার্জ ত্রিপুরা সরকার নেন না। আমার মনে হয় না ভারতবর্ষের মধ্যে কটা সরকার এমন রয়েছে যারা 8 লাখ টাকার খরচা মাত্র 5,000 টাকা দিয়ে করে দেন। তার নাম বিজেপি আইপিএফ সরকার, জনতার সরকার। বন্ধুরা, আদরণীয় রতনলাল নাথ মহোদয় আমাকে বলছিল যে এই বাগানের, এখানে যে আছে বাগান, এই বাগানের আয়ুষ্মান ভারতের কার্ড ওর কাছে রয়েছে এবং তার কাছে 5 লক্ষ টাকার সুযোগ রয়েছে। 22 তারিখ সে বাইরে যাচ্ছে চিকিৎসা করার জন্য। আর তার মধ্যে আমি আগেই বলেছি যে 5 লক্ষ টাকার পুরো বেনিফিট সেই চা বাগানের যাওয়া ছোট শ্রমিক ভাই রয়েছে সে পাবে। তার কাছে পর্যন্ত নরেন্দ্র ভাই মোদী পৌঁছে গেছে। তার নাম হচ্ছে নরেন্দ্র ভাই মোদী সরকার। মানে শিবনাথ চা বাগানের সেই গরিব শ্রমিকের পকেটে পৌঁছে গেছে নরেন্দ্র ভাই মোদী। তার ঘরও রয়েছে, যে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ঘরে রয়েছে, রতনলাল নাথের ঘরে রয়েছে, এখানে চা বাগানে যে শ্রমিক রয়েছে তার ঘরে রয়েছে। তাকে বলে সবকা সাথ সবকা বিকাশের সরকার, সবকা সাথ সবকা বিশ্বাসের সরকার। আমি যখন মঞ্চে বসে আছি, তো তখন সন্তোষ শাহ মহোদয় আমাকে বলছিলেন যে কিছুদিন আগে শুনেছি আপনি ফাইল সিগনেচার করে দিয়েছেন। এই ব্রহ্মকুণ্ড যে ফ্যাক্টরিটা রয়েছে, সেটা আগে একটা প্রাইভেট কোম্পানির কাছে ছিল, লিজ পাওয়া। এখানে জনজাতিদের কাছে, জাতি যারা রয়েছে তাদের কাছে ছোট ছোট কিছু চায়ের বাগান রয়েছে, ওনারা বিক্রি করতে চান সরকারের কাছে, কিন্তু বিক্রি করতে পারেন না। তাদের একটা আর্থিক স্রোত, যেই মাত্র সন্তোষ শাহ মহোদয় এবং অত্র এলাকার বিধায়ক এবং রতনলাল নাথ মহোদয় আমার সামনে সেই বিষয়টা এনেছেন, তৎক্ষণাৎ উনি ফাইল বুক করেছেন, আমার কাছে এসছে, আর সেটা কর্পোরেশনকে দিয়ে দেওয়া হয়েছে। সেই
যে প্রসেসিং ইউনিট রয়েছে কমপ্লিটলি কর্পোরেশন হাতে তুলে দেওয়া আছে। এখন এই অত্র এলাকার সমস্ত যারা ছোট ছোট চা বাগানি রয়েছেন আপনাদের ক্ষেত্রে চায়ের পাতা তুলুন আর ওখানে বিক্রি করুন আর আপনার ছেলে মেয়েকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকার ব্যবস্থা এই সরকার করে দিয়েছে। তার জন্য কাউকে আন্দোলন করতে হয়নি, কাউকে গিয়ে ডেপুটেশন দিতে হয়নি, কাউকে গিয়ে আগরতলাতে আকাশ পাতাল একাত্তা করতে হয়নি। আপনি আর করে দিয়েছে, তার নাম হচ্ছে সবকা সাথ সবকা বিকাশের সরকার। তাই বন্ধুরা এখানে আলোচনা হয়েছে, মাননীয় রতনলাল মহোদয় মন্ত্রী মহোদয় আলোচনা করেছেন যে এই অঞ্চল এলাকা যে শিবনাথ অঞ্চলটা রয়েছে পিছিয়ে আছে, তার জন্য আপনার কিছু করা দরকার। আমি তো বললামই উনি যে প্রস্তাবটা রেখেছেন তার আগেই ত্রিপুরা সরকার নির্ণয় করেছে মোহনপুর বামুটিয়া সিমনা নিয়ে এটাকে কেন্দ্রবিন্দু করে আমরা যে ট্যুরিজম দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় তারও প্রস্তাব আমরা রাখবো। আর অত্র এলাকা ট্যুরিজমে কিভাবে ডেভেলপ করা যায়, ইকো ট্যুরিজম এই চা বাগানগুলোর মধ্যে 15% এরিয়াকে লং হাট তৈরি করে কিভাবে উন্নয়ন করে এখানে লোক আসবে, চা বাগানে ঘুরবে, 3 দিন থাকবে, আপনাদের অতিথ্য পরায়ণতা করবেন, আপনাদের সঙ্গে থাকবে, মিলেমিশে ঘুরবে, আর 3 দিন যখন থাকবেন এখানে টাকা পয়সা খরচা করবে, আর তার পরিণামে কি হবে এই অত্র এলাকার মানুষের কাছে রোজগার সৃজন হবে। সেই দিশা সরকার কাজ করছে। আপনারা বিশ্বাস রাখুন এই সরকার সিমনাকে যাতে আমি আরেকবার না বলতে পারে, রতনলাল না বলতে না পারে যে না সিমনা